স্বাগত জানাই আপনাদের চন্দনপুর আর লক্ষণপুর গ্রামে। এখানে প্রত্যেক বছর একটা উৎসব হয়। এখানকার গ্রামের কুল দেবতার পূজা, আর তার থেকেও বেশি বড় প্রথা হলো কুল দেবতাকে অর্পণ করা লাড্ডু। যে যত বড় লাড্ডু দেবে বোঝো তত বড়ই নাম হবে তার, আর কুল দেবতার আশীর্বাদও পাবে। আর যেই গ্রামের লাড্ডু ছোট্ট হবে সে বড় লাড্ডুওয়ালা গ্রামকে নিজের গ্রামে ভোজন আর পুরো বছর তাদের হুকুম মানবে। তাহলে চলুন চন্দনপুর গ্রামের প্রধানের বাড়িতে। আরে গিন্নি, আরে চা বানানোর জন্য কি ওপরে গেলে নাকি তুমি? আরে বসে বসে ক্লান্ত হয়ে পড়লাম তো আমি। আরে সন্ধে হয়ে গেলে তবে চা খাওয়াবে নাকি? অনেক হয়েছে চিৎকার, সকাল থেকে 5 বার চা বানিয়েছি। পঞ্চায়েতে কখন যাবে, নাকি সারা দিন এখানে আমি চাই বানাতে থাকবো তোমার জন্য? আরে এরকম ভজভজ করে বকো না তো। আরে এইবারে তো সারা গ্রামে বিনা বাজানো হবে বুঝলে। যদি এইবারে লাড্ডু ছোট হয় না তাহলে সারা লক্ষণপুর গ্রামের লোককে ভোজ খাওয়াতে হবে। আর না ঈশ্বর দয়া করবেন। আর সারা বছর মাথা নত করে করে প্রণাম করতে হবে। আর সারা বছর মাথা নত করতে করতে আমার কোমরের ব্যথা আরো বেড়ে গেছে বুঝলে। এরপরেও হ্যাঁ, আমি আর সহ্য করতে পারবো না। তাহলে কেন না গিয়ে এই ঝামেলার সমাধান খুঁজছো? এইবার এরকম একটা লোককে খোঁজো যে সব থেকে বড় লাড্ডু বানাতে পারে। হ্যাঁ, এবার সেরকম কিছু করতেই হবে। চলো আমি তাহলে পঞ্চায়েত থেকে ঘুরে আসি একটু, বিকেলে চায় তোমার সাথে কথা হবে, ঠিক আছে? কি পঞ্চায়েত ছেড়ে চায়ের দোকান খুলে নাও, নিজেই বানিও নিজেই খেও। দেখুন প্রধান মশাই, এইবারে কিন্তু লাড্ডু তৈরি করার জন্য ওই উল্টো পাল্টা ফকিরকে যেন একদম ডাকবেন না আপনি, যাকে দেখে কারিগর কম মিস্ত্রি বেশি মনে হয়। আরে ওর জন্যই তো গত বছর ধরে কষ্ট করছি আমরা। আরে না না, এইবারে কোনো ভালো কারিগরকে দিয়েই চন্দনপুর গ্রামের জন্য লাড্ডু তৈরি হবে। আর কারিগরি খোঁজার দায়িত্বটা তোমার হবে এইবারে, ঠিক আছে? আরে আপনি একদম চিন্তা করবেন না, শালা শহর থেকে খুঁজে এনে একজন ভালো কারিগরকে নিয়ে আসবো আমি আজকেই শহরের জন্য রওনা দিলাম, কারিগরকে সঙ্গে করে নিয়েই ফিরবো। গিন্নি, আরে কোথায় গেলে? একটা চা খাওয়াও দেখি আমাকে। আরে শুয়ে পড়লে নাকি তুমি? আরে শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঘুমোচ্ছি। তুমি তো আমার আগে পেছনে এত চাকর বাকর রেখেছো না, আর আমি করি সারাদিন। হালুয়াই খুঁজে পেলে, নাকি ব্যাস পঞ্চায়েতে বসে বসে শুধু চাই খাচ্ছিলে? আরে গিন্নি, তুমি এত বাজে বকো কেন বলো তো? আর গিয়ে একটু ভালো করে গরম গরম চা খাও না। ব্যাস পুরো দিন চাই খেও। এইবারও মনে হচ্ছে না যে আমরা লক্ষণপুরের লোকেদের থেকে জিতবো। ব্যাস ব্যাস, যখন কথা বলতে শুরু করো সবসময় ভুল কথাটাই বলো। যাও গিয়ে এবার চাটা বানিয়ে নিয়ে এসো দেখি। ভুল নয়, ঠিকই বলছি। এইবারও যদি আমরা না জিতি তাহলে নাক কেটে যাবে আমাদের। এখন কথা বলা হোক লক্ষণপুর গ্রামের, যারা প্রত্যেক বছর জিতে ফ্রিতে খাবার আর জি হুজুরি করার একটু অভ্যেস মতো হয়ে গেছে। দেখো বন্ধুগণ, এইবারও যেন ঈশ্বরের পুজোর লাড্ডু সব থেকে বড় হয়। খেয়াল রেখো কিন্তু, প্রতিবারের মতন যেন এবারেও ভোজটা যেন চন্দনপুর গ্রামের এখানেই হয়। প্রতি বছরে আমরা যে সেবা সৎকর করি সেটা আমরা বাধ্য হয়ে করি বুঝলে, কিন্তু কি আর করা যাবে, করি আমরা। আরে সবাই শোনা যাচ্ছে যে চন্দনপুরের গ্রাম জেতার জন্য পুরো জান প্রাণ লাগিয়ে দেবে। এমনিতে প্রধান মশাই, তা লাড্ডু এবারে কত বছর করা হবে? চন্দনপুর গ্রামের থেকেও বড়, এত বড় লাড্ডু যেন পুরো গ্রাম ওই লাড্ডুর নিচে চেপে যায় বুঝলে। যাও তাড়াতাড়ি তোমরা কাজে লেগে পড়ো বুঝলে। আর ভালো করে তুমি খোঁজ খবর রেখো কিন্তু, চন্দনপুর গ্রামের লোকজন কত বড় লাড্ডু তৈরি করছে। আপনি একদম চিন্তা করবেন না, আমি আমার গুপ্তচর চারিদিকে ছড়িয়ে রেখেছি। এই প্রতিযোগিতা আমরাই জিতব। এখন দুটো গ্রাম তৈয়ারি করা শুরু করে দেয় সব থেকে বড় লাড্ডু বানানোর। ওখানে নন্দু সব থেকে বড় লাড্ডু বানানোর হালুয়াইকে শহরে খুঁজে পায়। লাড্ডু তৈরি করতে হবে, বলো বলো
কত কিলো তৈরি করতে হবে? আরে কিলো নয়, একটা বিশাল বড় বলো। ঠিক আছে, কত ফিটের বানাতে হবে বলো? আরে ফিট নয়, 10 তলা বিল্ডিং এর মতন বড় করে বানাতে হবে, বুঝেছো? আরে 100-200 বছর পর্যন্ত কি সারা গ্রাম শুধু লাড্ডুই খাবি নাকি? হ্যাঁ, যে এত বড় লাড্ডু চাই তোমাদের? হ্যাঁ, চন্দনপুর লক্ষণপুর গ্রামের কুল দেবতার পূজা, বুঝেছো? যাদের গ্রামের সব থেকে বড় লাড্ডু হবে সেই তো দয়া পাবে ঈশ্বরের। আর তোমাকে এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে, বুঝেছো? সময় কম আছে। ঠিক আছে ঠিক আছে, চলো যাওয়া যাক, চলো। কিন্তু এত বড় লাড্ডু তৈরি করার জন্য তো যতটা ঘি, চিনি আর বাকি সামগ্রী লাগবে সেই সব তোমাদের গ্রামে আছে তো? আরে সব কিছু পেয়ে যাবে তুমি, বুঝেছো? শুধু লাড্ডুটা যেন আকাশের মতন বড় হয়, বুঝলে? ছজ্জু আর নন্দু চন্দনপুরের দিকে রওনা দেয় আর দুজনই প্রধান বাবুর সামনে পৌঁছে যায়। তাহলে তুমি সব কথা নন্দুকে বলে দিয়েছো নিশ্চয়ই, তাই তো? যে সব থেকে বড় তোমায় লাড্ডু তৈরি করতে হবে। আরে হয়ে যাবে। তক্ষুনি কেউ প্রধান বাবু চিৎকার করতে করতে আসে। এই যে ঢোলু, কি হয়েছে? এরকম চিৎকার করছিলি কেন তুই? প্রধান মশাই, আমার তো মনে হয় না যে আমরা লক্ষণপুর গ্রামের সমান অত বড় লাড্ডু তৈরি করতে পারবো। কেন? কারণ ওরা কুতুব মিনারের মতন লাড্ডু তৈরি করছে। আমি একটু আগেই লক্ষণপুরের প্রধান মশাই বলল, সেটা শুনে এলাম। আরে কোনো ব্যাপার না, আমরা আকাশের মতন বড় লাড্ডু তৈরি করব। আরে তার জন্য তো আমাদের অনেক সময় লেগে যাবে। তার উপর আজ থেকে ঘি, চিনি সব জমা করতে হবে যে। দুটো গ্রাম লেগে যায় সব থেকে বড় লাড্ডু বানানোর কাজকর্মে। প্রধান মশাই, এই লাড্ডু তো বারবার দ্বিতীয় তলা থেকেই ভেঙে যাচ্ছে। এবার কি করা হবে? এরকম করে চললে তো কুতুব মিনারের মতন লাড্ডু তৈরি করতে পারবো না। আরে অর্ধেক চিনি তো আমরা দিয়ে ফেলেছি, তাও লাড্ডু ভেঙে যাচ্ছে, জানেন তো? আচ্ছা, কাঠের একটা কুতুব মিনার বানানো হোক, আর তার উপরে আমরা ছোট ছোট লাড্ডুর টুকরো লাগিয়ে দেব। তাহলে সবার মনে হবে যে এটা ভেতরে বাইরে সব জায়গা থেকে লাড্ডু রয়েছে। এখন লক্ষণপুর গ্রামের লোকেরা তৈরি করে প্রথমে লাকড়ির কুতুব মিনার বানানোর জন্য। অন্যদিকে চন্দনপুর গ্রামও নিজের তৈরি শুরু করে দেয় লাড্ডু বানানোর। আর চন্দনপুর পাহাড়ের মতো বড় বড় লাড্ডুর ঢের বানিয়ে দেয় আর সবাই খুশি হয়ে ওঠে। কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে লাড্ডুর ঢের ভেঙে পড়ে যায়। কিরে কারিগর, তোর এই আকাশের মতন বড় লাড্ডুর পাহাড়টা তো পুজো হওয়ার আগেই পড়ে গেল। এবার পুজোতে আমরা কি করবো রে? আর একে কোত্থেকে নিয়ে এলি রে নন্দু, এই বদমাশ কারিগরকে? প্রধান মশাই, একে শহর থেকে তুলে এনেছি আমি। সবাই তো বলছিল যে খুব বিখ্যাত কারিগর ইনি। আমি কি করে জানবো যে এ তো ভালো করে লাড্ডুও তৈরি করতে পারে না? এখন যদি লাড্ডুটা না থাকে তাহলে ঈশ্বরের পুজো কি করে হবে? আরে লাড্ডু ছাড়া না আমরা ঈশ্বরের আশীর্বাদ পাবো নাকি প্রতিযোগিতা জিতবো বলতো? আরে এইবারেও কি লক্ষণপুরের লোকেরা আমাদেরকে বলে দেবে যে ঈশ্বর ওদের সাথেই রয়েছে? এখন কি করব? একটা কাজও ঠিক করে করতে পারো না তুমি। হালুয়াই ডাকলো, সেটাও খারাপ। এই যে গিন্নি, তুমি বজবজ করো বকো না তো, আমার কিছু চিন্তা করতে দাও। এখন ভেবেচিন্তে কি হবে? লাড্ডু বানানোর সামগ্রীও তো নেই। আর এখন ততটা সময়ও নেই যে আমরা দ্বিতীয়বার আবার বানাতে পারবো। আর না এত চিনি আছে, আর না এত ঘি রয়েছে। সমস্ত গ্রামের লোকেরা মুখ উদাস করে নিজের নিজের বাড়ির দিকে যেতে শুরু করে। মনে হচ্ছে এই বছরে লক্ষণপুরের লোকেরাই জিতে যাবে, আর আবার সারা বছরটা ওদের কাছে গিয়ে গুলামি করতে হবে আমাদের। পরের দিন সকালবেলা যখন চন্দনপুর গ্রাম জেগে ওঠে, তখন দেখতে পায় যে একটা বিশালকায় লাড্ডু গ্রামে রাখা আছে, যার ওপরের অংশ মেঘের মধ্যে লুকিয়ে আছে। সবাই এটা দেখে খুশি হয়ে ওঠে। এই যে ছজ্জু, আরে তুই তো এক রাতের মধ্যে এত বড় কামাল করে দিলি, কি করে রে এত বড় লাড্ডু বানালি? আসলে মালিক, আমি তো রাত্রিবেলা গিয়ে শুয়ে পড়েছিলাম। তাহলে এই লাড্ডুটা কে তৈরি করলো? জানি না তো। এখন সমস্ত গ্রামের লোকেরা বুঝতে পেরে গেছিল যে এটা দেবতারই কৃপায় হয়েছে। সমস্ত গ্রামবাসীরা প্রচণ্ডভাবে পুজো অর্চনা আর প্রতিযোগিতার অপেক্ষায় ছিল যে কোন গ্রাম বিজয়ী হবে।
আর লক্ষণপুর গ্রামের লোকেরাও নিজের লাড্ডু দেবতার সামনে অর্পণ করে দেয়। সবাই দেখছিল দুটো লাড্ডুর উচ্চতা আকাশের মেঘের মধ্যে উধাও হয়ে গেছিল। বাহ, দেখো কিরকম ঝলমল করছে আমাদের লাড্ডু। যেন মনে হচ্ছে চন্দনপুর গ্রাম তো এবারে আমাদের লাড্ডুর ঝলমলের আলোতেই হেরে যাবে। কি প্রতাপ, মনে হচ্ছে তুমি একটা ভুল ধারণা নিয়ে বসে আছো রামলক্ষণ। চন্দনপুর গ্রামের লাড্ডুর সামনে তো ঝলমলে ভাব একটু কমই। হ্যাঁ প্রধান মশাই, চন্দনপুর গ্রামের লাড্ডু ঝলমলে ভাব সারা গ্রামে আলো ছড়িয়ে দিচ্ছে তো। আমি তো সেরকম আলো কোথাও দেখতে পাচ্ছি না। এই যে আলো আসছে সেটা তো লক্ষণপুর গ্রামের আলোর ঝলমলে আলো, আর তার থেকেই তো লাড্ডু ঝলমল করছে তোমার। আর তুমি মনে করছো এটা তোমাদের লাড্ডুর ঝলমলে ভাব, তাই না? আরে সেটা তো তখন দেখবে যখন ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যাবে যে কার লাড্ডু সব থেকে বড়। মনে হচ্ছে প্রতাপ সিং গতবারে হেরে গিয়ে ভুলে গেছে, আর এখনো এই বছরটা শেষ হয়নি। তাই যে গ্রাম আগের বছরে জিতেছে সেই গ্রামের সামনে যে গ্রাম আগের বছর হেরেছে বড় কথা বলা উচিত নয়। সবাই দেবতার পুজো অর্চনা শুরু করে দেয় আর অপেক্ষা করতে শুরু করে যে এইবার দেবতার আশীর্বাদ কোন গ্রাম পাবে। দেখতে দেখতেই লক্ষণপুর গ্রামের কুতুব মিনার ধর ধর করে ভাঙতে শুরু করে দেয় আর চারদিকে লাকড়ির ঢের জমা হয়ে যায়। আরে এদের লাড্ডুতে তো কিছুই নেই দেখছি। হ্যাঁ, পুরোপুরি কাঠের একটা কাঠামো ছিল শুধুমাত্র, আর ওপরে লাড্ডু লাগানো ছিল, আর ভেতরটা শুধু একটা কাঠের খাটামো। হ্যাঁ, দেখলে রামলক্ষণ, ঈশ্বরের কৃপায় তোমার মিথ্যে গ্রামের সামনে চলে এসেছে, বুঝলে? প্রতি বছর তুমি বেঈমানি করে তুমি জিততে থাকো, তাই না? হ্যাঁ প্রধান মশাই, শুধু বড় বড় বাতেলা মারে আর ছোট ছোট লাড্ডু তৈরি করে। এবার সারা বছর চন্দনপুর গ্রামের সামনে মাথা নত করে বসে থাকতে হবে এদেরকে। লাড্ডুর আলো দেখাতে এসছে আমাদের আবার যত সব। তক্ষুনি আকাশে আওয়াজ শুরু হয় আর আকাশ থেকে আসা একটা তেজ আলোর প্রকাশে চারদিকে আলোকিত হয়ে ওঠে। আর তক্ষুনি একটা আওয়াজ আসে, মিথ্যের পাহাড় যতই বড় হোক না কেন কখনো না কখনো সেটা ভেঙেই যায়। লক্ষণপুরের বাসিন্দারা সব সময় চন্দনপুর বাসিন্দাদের সাথে বেইমানি করে এসেছে, আর সেই জন্য এবার থেকে প্রতি বছর কোনো প্রতিযোগিতা ছাড়াই চন্দনপুরই গ্রামই জিতবে। আর লক্ষণপুর গ্রামবাসীদেরকে সারা জীবনের জন্য চন্দনপুর গ্রামের সামনে মাথা নত করে চলতে হবে, আর আমার কৃপা সারা জীবন চন্দনপুর গ্রামের ওপর থাকবে। আর এরপর থেকে কোনো প্রতিযোগিতা এরকম হবে না। জয় হোক কুল দেবতার। এইবারে সবাই জানতে পেরে গেছে যে যদি সৎ মনোভাব নিয়ে সৎ থেকে কোনো কাজ আপনারা করেন তাহলে সেটা অবশ্যই সফল হয়। আমরাও তোমাদেরই মতো নকল লাড্ডু তৈরি করতে পারতাম। আমায় ক্ষমা করে দাও প্রতাপ, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি ঈশ্বরের ভক্তিতে ছলনা করছি, আর আমি এই শাস্তি ভোগ করার জন্য তৈরি। এবার থেকে লক্ষণপুর গ্রাম চন্দনপুর গ্রামের সব আদেশ পালন করবে। না রামলক্ষণ, না, আমিও যদি তোমার সাথে এমনই ব্যবহার করব তাহলে ঈশ্বরের কৃপার দুর্ব্যবহার হবে সেটা। আজ থেকে আমরা সবাই সমান, কেউ বড় ছোট থাকবে না। আমরা সবাই মিলে ঈশ্বরের পূজা আরাধনা করব। প্রতি বছর এটাকে প্রতিযোগিতার মতো নয়, উৎসবের মতো পালন করব। তুমি যা বলবে আমি তাই পালন করব। আজ থেকে দুটো গ্রাম একসাথেই থাকবে। এখন দুটো গ্রাম মিলেমিশে আশেপাশের গ্রামকে নিজের ওখানে পুজো আর ভোজনের জন্য আমন্ত্রণ জানায়, আর দুটো গ্রাম একজোট হয়ে দেবতার পুজোর উৎসব পালন করে। আর এইভাবেই লক্ষণপুর আর চন্দনপুর গ্রামের মেলমেলাপ হয়ে যায়, আর দুটো গ্রামই মিলেমিশে কুল দেবতার পুজো অর্চনা মহোৎসবের মতো উচিত মনে করে দিল। আর একটা মিথ্যে প্রথার অন্তের সাথে ভক্তিভাবের নতুন প্রথার শুরু হয়ে যায়। রাধা একজন গরিব কিন্তু সৎ আর পরিশ্রমী মহিলা ছিল। সে একটা ছোট্ট লাড্ডুর দোকান চালাতো, যেখানে সে লাড্ডু বানিয়ে বিক্রি করত। তোমার লাড্ডু খুবই সুস্বাদু, মনে হয় তোমার হাতে জাদু আছে। রাধা খুবই সততার সাথে
শুদ্ধ ঘি দিয়ে লাড্ডু বানাতো। ও লাড্ডুর বাড়ন্ত বিক্রি দেখে রাধার প্রতিবেশী জিগ্নেশ মিষ্টি দোকানদার খুব হিংসে করত। আরে এসো দিদি, কোন মিষ্টিটা নেবে? না না, আমার তো শুধু রাধার লাড্ডুই চাই। লোকে এখন জিগ্নেশের দোকান থেকে মিষ্টি কেনার জায়গায় রাধার কাছ থেকে লাড্ডু কিনত। হিংসের বশে জিগ্নেশ রাধার লাড্ডুর খুব উপহাস করত। তোমার লাড্ডু কত পানসা আর পাথরের মতো শক্ত দেখো, এগুলো বিক্রি করার সময় একটা হাতুড়িও সাথে দিয়ে দিও ভাঙার জন্য। জিগ্নেশের কথায় রাধার খুব মন খারাপ হতো। তা সত্ত্বেও সে খুবই পরিশ্রম আর সততার সাথে স্বাদযুক্ত লাড্ডু বানাতো আর বিক্রি করত। আস্তে আস্তে রাধার লাড্ডুর দোকানের নাম ছড়িয়ে পড়ল। অন্য গ্রাম থেকেও মানুষ ওর লাড্ডু কেনার জন্য আসতে শুরু করলো। একদিন একজন মস্ত বড় লোক শেঠ নিজের ছেলের বিয়ের জন্য রাধাকে ৫,০০০ লাড্ডু বানাবার অর্ডার দিল। কাল সকালে আমার বাড়িতে ৫,০০০ লাড্ডু পৌঁছে দিও, খুবই সুস্বাদু, যেমন তুমি বানাও। লাড্ডু আপনার বাড়িতে পৌঁছে যাবে। এত বড় অর্ডার পাওয়া মাত্রই রাধা লাড্ডু বানানো শুরু করে দিল। একের পর এক ও লাড্ডু বানাতে থাকলো। আর রাতের মধ্যেই ও সমস্ত লাড্ডু বানিয়ে একটা বড় বাসনে রেখে দিল। সকালে এই লাড্ডু শেঠজির বাড়িতে পৌঁছে দেব। রাধা নিজের দোকান বন্ধ করে নিশ্চিন্তে বাড়ি ফিরে গেল। কিন্তু ওর প্রতিবেশী দোকানদার জিগ্নেশের মাথায় অন্য কিছুই চলছিল। ও চাইছিল যে রাধার লাড্ডু শেঠজির বাড়িতে যেন না পৌঁছয়, আর শেঠজি রাধার উপর যেন রেগে যান। রাধার নাম খারাপ হলে ওর লাড্ডুর দোকান বন্ধ হয়ে যাবে একেবারে। জিগ্নেশ নিজের দোকানে গেল আর একটা বড় মতো খাঁচা নিয়ে এলো, যার ভেতর ৩-৪টে মোটা ইঁদুর বন্ধ ছিল। ও লুকিয়ে রাধার দোকানে ইঁদুরগুলোকে ছেড়ে দিল। এই মোটা ক্ষুধার্ত ইঁদুরগুলো সকাল পর্যন্ত সমস্ত লাড্ডু শেষ করে ফেলবে। পরের দিন সকালে রাধা যেই না নিজের দোকান খুলল, ইঁদুরগুলোকে দেখে ও হতভম্ব হয়ে গেল। হ্যাঁ, এই ইঁদুরগুলো আমার দোকানে কোথা থেকে এলো? হে ভগবান, এরা তো সব লাড্ডু খেয়ে ফেলেছে। এবার আমি শেঠজিকে কি দেব? দূরে দাঁড়িয়ে জিগ্নেশ রাধার লাড্ডুগুলোর ক্ষতি দেখে খুব আনন্দ পেল। ইঁদুরগুলো লাড্ডু খেয়ে ফেলেছে। শেঠজির বাড়িতে লাড্ডু পৌঁছবার সময় হয়ে গেছিল, কিন্তু রাধার সমস্ত লাড্ডু তো ইঁদুররাই শেষ করে দিয়েছিল। রাধা সমানে কাঁদছিল। এখন আমি কি করব? তখনই ওর চোখ দোকানের কোনায় রাখা এক চকচকে কলসির ওপর পড়ল।
এই কলসিটা কোথা থেকে এলো? এটা তো আমার নয়। রাধা কলসিটার কাছে গেল। ও কলসির ভেতরে উঁকি মেরে দেখলো, কিন্তু সেটা খালি ছিল। এই কলসিটা এখানে কে রেখে গেল? রাধা কলসিটাকে ভালো করে দেখলো, তারপর তার ভেতরে হাত ঢোকালো। তখনই ওর হাতে দুটো লাড্ডু উঠে এলো। এই চমৎকার দেখে রাধা অবাক হয়ে গেল। এই লাড্ডু কোথা থেকে এলো? রাধা আবার কলসির ভেতরে উঁকি মেরে দেখলো, কিন্তু কলসি একদম খালি ছিল। ও একবার আবার কলসির ভেতরে হাত ঢোকালো। এইবারও ওর হাতে দুটো লাড্ডু উঠে এলো। এই চমৎকার দেখে রাধা খুব খুশি হয়ে গেল। এটা তো জাদুর কলসি, যে আমাকে প্রত্যেকবারে দুটো করে লাড্ডু দিচ্ছে। প্রত্যেকবারে দুটো করে লাড্ডু বের করে রাধা কিছুক্ষণের মধ্যেই ৫,০০০ লাড্ডু জড়ো করে নিল, আর সেগুলো শেঠজির বাড়িতে দিতে বেরিয়ে পড়ল। রাধাকে লাড্ডু নিয়ে যেতে দেখে জিগ্নেশ অবাক হয়ে গেল। ওর লাড্ডু তো ইঁদুরে খেয়ে ফেলেছিল, তাহলে এত তাড়াতাড়ি ও এত লাড্ডু কোথা থেকে নিয়ে এলো? আমার খোঁজ করতেই হবে যে এটার রহস্যটা কি। কিছুক্ষণ পর লাড্ডু পৌঁছে রাধা ফিরে এলো নিজের দোকানে। তারপর আবার সেই কলসিতে হাত ঢুকিয়ে আরো কিছু লাড্ডু বের করা শুরু করে দিল। দূরে দাঁড়িয়ে জিগ্নেশ এই চমৎকার দেখে অবাক হয়ে গেল। আচ্ছা, তো এই কলসির জন্যই ও লাড্ডুগুলো পাচ্ছে। আজ রাতে আমি ওর কলসিটাই চুরি করে নেব, তারপর আমিও কলসির থেকে লাড্ডু বের করে বিক্রি করব। জিগ্নেশ একটা সুযোগের অপেক্ষায় ছিল। যখন রাধা গ্রাহকদের লাড্ডু বিক্রি করতে ব্যস্ত হয়ে গেল, তখন জিগ্নেশ ওই জাদুর কলসিটাকে চুরি করে নিল। এবার এই কলসি থেকে লাড্ডু আমি বের করব। জিগ্নেশ যেই না লাড্ডু বের করার জন্য কলসির ভেতরে হাত ঢোকালো, ওর হাতে দুটো লাড্ডুর বদলে দুটো বিষাক্ত সাপ উঠে এলো। সাপ দেখে জিগ্নেশের অবস্থা খুব খারাপ হয়ে গেল। সাপের থেকে পেছন ছাড়াতে জিগ্নেশ কলসি ফেলে পালিয়ে গেল। এই গল্পের থেকে আমরা এটা শিক্ষা পাই যে যারা পরিশ্রম আর সততার সাথে কাজ করে তাদের সমস্ত কঠিন কাজ সহজ হয়ে যায়, কিন্তু যারা অন্যদের উপর হিংসে করে তাদের ক্ষতি করার চেষ্টা করে তারা নিজেরাই নিজের ক্ষতি করে বসে। একটা খুব সুন্দর গ্রাম ছিল, যেখানে সব সময় ফসলে মাঠঘাট ভরে থাকতো। তারই মধ্যে একখানা শম্ভুর ছিল। শম্ভু ৩ মাস কঠোর পরিশ্রম করত, তবেই ওর জমিতে ভালো ফসল হতো। যখন ফসল কাটার সময় হয়ে যেত, শম্ভু খুব খুশি হতো নিজের ফসলগুলোকে দেখে। এই দেখো গিন্নি, আমাদের ফসল একেবারে সোনার মতো দেখাচ্ছে। সোনার মতো দেখাচ্ছে, কিন্তু সোনা তো নয়। তুমি তো সারাক্ষণ ওই মুখ গোমরা করেই থাকো, কখনো কখনো ফসল দেখে একটু খুশি হতে পারো না? যেদিন তুমি জমিতে সোনা ফলাবে সেদিন আমি অবশ্যই খুশি হব। তুমি যা ফসল ফলাও তাতে অনেক কষ্টে সৃষ্টে আমাদের সংসারটাই চলে। বিয়ের সময় কত স্বপ্ন দেখে এসেছিলাম আমি যে আমার স্বামী আমাকে সোনা দিয়ে ঢেকে দেবে, কিন্তু সব স্বপ্ন ভেঙে গেল আমার। শম্ভুর বউ ওকে সব সময় কথা শোনাতো।
কয়েক মাস কেটে গেল আর আজ শম্ভু মাটি কাটতে শুরু করলো। ও নিজের কোদাল দিয়ে মাটিতে এক ঘা দিল। তখনই ওর কোদাল কোনো একটা জিনিসের সাথে গিয়ে লাগলো। শম্ভু নিজের হাত দিয়ে আশেপাশের মাটি সরালো আর ওখানে একটা মাটির কলসি পেল। এটা এখানে কিভাবে এলো? যাক, যাই হোক না কেন, এটাকে আমি আমার সাথে বাড়ি নিয়ে যাব। শম্ভু কলসিটাকে এক ধারে রেখে দিয়ে আবার মাটি কাটতে শুরু করলো। সকাল থেকে দুপুর পর্যন্ত পরিশ্রম করে ও খুব ক্লান্ত হয়ে পড়েছিল। ও নিজের কোদালটাকে কলসিতে রেখে দিল আর ওরই পাশে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। শম্ভু যখন ঘুম থেকে উঠল অবাক হয়ে গেল, কারণ ওতে একটার বদলে 3টে কোদাল ছিল। বাকি দুটো কোদাল এর মধ্যে কে রাখলো? আমার কাছে তো একটাই কোদাল ছিল। যাকগে, যাই হোক না কেন, ভালোই হলো, আমি এগুলো বাড়ি নিয়ে যাই। শম্ভু ওই কলসিটাকে বাড়ি নিয়ে গেল। এই শোনো গিন্নি, আজ একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। আমি এই কলসিটা পেয়েছি আর তারপর আমি এতে আমার কোদালটা রেখেছিলাম, আর আমি যখন ঘুম থেকে উঠি দেখি যে এতে একটার বদলে দুটো কোদাল রয়েছে। এই দেখো, তিনটে কোদাল। নিশ্চয়ই এটা কোনো জাদুর কলসি। কি যাতা বলছো তুমি? কখনো তো আমার কথা বিশ্বাস করো। চলো একটা পরীক্ষা করে দেখি। আর সেটা কিভাবে? আমি এতে আমার একটা বালা রাখবো, তারপর দেখি। শান্তা ওতে নিজের একটা বালা রেখে দিল আর ওরা অন্য ঘরে চলে গেল। রাতের বেলায় ওগুলো নিজে থেকেই একটা থেকে 3টে বালায় পরিণত হলো। আর তারপর সকালে যখন শম্ভু আর শান্তা ওই কলসিটাকে দেখলো তখন আমি বলেছিলাম না এটা জাদুর কলসি। ঠিকই বলেছো, এটা সত্যিই জাদুর কলসি। আমাদের তো কপাল খুলে গেছে, আমরা এবার ধনী হয়ে যাব। আমার বিয়ের সমস্ত ইচ্ছেগুলো আমি পূরণ করব। হ্যাঁ হ্যাঁ গিন্নি, ঠিক আছে, কিন্তু খুবই সাবধানে। এই জাদু কলসির ব্যাপারটা যেন 5 কান না হয়ে যায়। আমি কি বোকা নাকি যে লোককে বলে বেড়াবো? ঠিক আছে ঠিক আছে, আমি এখন জমিতে যাচ্ছি। শম্ভু নিজের জমির জন্য বেরিয়ে গেল আর এদিকে শান্তা সমস্ত জিনিসকে একটা থেকে 3টে করছিল। প্রথমে ও নিজের একটা ভালো শাড়ি ওই কলসির মধ্যে রেখে দিল। কিছুক্ষণের মধ্যেই 3টে শাড়ি হয়ে গেল। তারপর শান্তা ওর মধ্যে নিজের সোনার চুড়ি রাখলো, ওটাও একটা থেকে 3টে হয়ে গেল। তারপর আর শান্তা হাতের সামনে যা পাচ্ছিল সেগুলোকে 3টেতে করতেই ব্যস্ত ছিল। বিকেলে যখন শম্ভু বাড়ি ফিরে এলো ও নিজের ঘরের মধ্যে ঢুকে অবাক হয়ে গেল। ঘরে একটার জায়গায় 3টে চেয়ার ছিল, 3টে ঘড়ি, প্রতিটা বাসন 3টে করেছিল। ও নিজের বউয়ের দিকে তাকিয়ে দেখলো, তখন ওর গলায় দেখলো 3টে মঙ্গলসূত্র, হাতে 3টে করে বালা। ও মেঝেতে দেখলো যে প্রতিটা শাড়ি 3টে করেছিল। এবার আমরা ধনী লোক হয়ে গেছি। আমার কাছে কত গয়না রয়েছে আর শাড়িও। এই দেখো কত বাসন কোসন, প্রতিটা জিনিস 3টে করে। এমনকি আমি এতে আমার 2টো মুরগিও রেখেছিলাম। এখন আমাদের কাছে 6টা মুরগি হয়ে গেছে। আমাদের তো কপাল খুলে গেছে। ওগো শুনছো, আমি কালকে এগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব আর তারপর আমরা আরো ধনী হয়ে যাব। তারপর আর কি, সারা গ্রামে আমি একাই শেঠানি হয়ে ঘুরে বেড়াবো। শম্ভু শান্তার চোখে লোভ দেখতে পাচ্ছিল। আচ্ছা, ওই ঘোড়াটা কোথায় গেল? এই যে এখানে। শম্ভু ওই কলসিটার কাছে গেল আর ওটাকে তুলে মাটিতে আছড়ে ভেঙে ফেলে দিল। আরে রে রে, এই কি করলে তুমি? আমার জাদুর কলসি!
আমার ধনী হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে দিলে তুমি। তুমি লোভে অন্ধ হয়ে যাচ্ছিলে। ভালো হয়েছে যে আমি সময় থাকতেই এই কলসিটাকে ভেঙে ফেলেছি, না হলে কে জানে তুমি কি সর্বনাশ ডেকে আনতে। শম্ভু নিজের বউ শান্তাকে এই লোভের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল। আর এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে বেশি লোভ করাটা বিপজ্জনক হতে পারে।